পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলিতেই চলছে এখন সামার ভ্যাকেশন। খুললেই কিন্তু কিছুদিন পর রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক অধ্যায়টি ফার্স্ট সামেটিভে কিন্তু হয়ে গিয়েছিল। কিন্তু এই সামার ভ্যাকেশনের মধ্যে যদি তোমরা মাঝে মধ্যে এই চ্যাপ্টারের ওপর থেকে রিভিশন না চালাও, তাহলে কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ টেস্ট এক্সামিনেশন আর ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশনটা ঠিকঠাক হবে না। তাই আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি কারক ও অকারক সম্পর্ক অধ্যায়ের ওপর থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং প্রশ্নগুলো দেখবে প্রায় কাছাকাছি, কিন্তু কিভাবে উত্তরটা লিখবে ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে আর এমসিকিউতে কিভাবে সঠিক উত্তর নির্বাচন করবে সেটাই কিন্তু তোমাদের ঠিকঠাক বুঝে নিতে হবে। আজকের প্রথম প্রশ্ন, আজকের 1 নম্বর প্রশ্ন, যদু মধুকে ছবি আঁকাচ্ছে। আমি লিখছি, তোমরা নির্ণয় করতে পারবে যাতে খুব সহজে। যদু মধুকে ছবি আঁকাচ্ছে। প্রশ্ন হলো, মধুকে রেখাঙ্কিত করা রয়েছে, রেখাঙ্কিত পদটি কি ধরনের কর্তা? তাহলে তোমরা যারা ঠিকঠাক করে প্রিপারেশন করে রেখেছো এই চ্যাপ্টারের ওপর থেকে, তারা অনায়াসে ধরে ফেলতেই পারছো এটি হচ্ছে প্রযোজ্য কর্তা। এটি হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে যারা ভুলে গেছো বা রিভিশনের প্রয়োজন তাদের জন্যই বলছি, দেখো এখানে ক্রিয়াটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে এই ক্রিয়াটি যিনি নিজে না করে অন্যকে দিয়ে করান, যিনি নিজে করেন না কিন্তু অন্যকে দিয়ে করান, তিনি হচ্ছেন প্রযোজক কর্তা। আর প্রযোজক কর্তা যাকে দিয়ে করান সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে এখানে মধুকে, মধুকে হচ্ছে প্রযোজ্য কর্তা। এটা গেল আজকের 1 নম্বর প্রশ্ন। এরপরে দেখো আজকের 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধ পদকে অকারক পদ বলে কেন? এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমরা একইভাবে লিখতে পারি বা বলতে পারি। তাহলে সম্বন্ধ পদ, বাক্যে অবস্থিত সম্বন্ধ পদের আমরা দেখি যে ওই বাক্যে অবস্থিত ক্রিয়ার সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক থাকে না, যে কারণে সম্বন্ধ পদকে কারক সম্পর্কযুক্ত পদ বলা হয় না, বা সম্বন্ধ পদকে এই কারণে অকারক পদ বলে চিহ্নিত করা হয়। যেমন ধরো একটা দৃষ্টান্ত দেয়া হলো, রামের বাবা খুব অসুস্থ। তাহলে এই দৃষ্টান্তের সম্বন্ধ পদ হচ্ছে রামের। দেখো এখানে কে হন অসুস্থ? বাবা হন অসুস্থ, এই পদটি হচ্ছে কর্তা। এবারে বাবা কার? না রামের। এখানে রামের পদটা হচ্ছে সম্বন্ধ পদ। এখানে রামের পদটার সঙ্গে হন অসুস্থ এই ক্রিয়ার কিন্তু কোনো সরাসরি সম্পর্ক নেই। সরাসরি সম্পর্ক আছে রামের পদটির কার? না বাবার সঙ্গে। ক্রিয়ার সঙ্গে যেহেতু এর কোনো সরাসরি সম্পর্ক নেই, তাই একে আমরা অকারক পদ বা কারক নয় বা কারক সম্পর্কযুক্ত পদ নয় বলে চিহ্নিত করব। এটা গেল আজকের 2 নম্বর প্রশ্ন। আজকে 3 নম্বর প্রশ্ন, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। একটা দৃষ্টান্ত চাওয়া হচ্ছে যে একটি গৌণ কর্মের উদাহরণ দাও বা দৃষ্টান্ত দাও। তাহলে গৌণ কর্মের দৃষ্টান্ত মানে অতি অবশ্যই তোমাদের বাক্য তো লিখতেই হবে। ধরো রাম মাকে চিঠি লিখেছে। তোমরা যে কোনো দৃষ্টান্ত নিতে পারো। তাহলে এই বাক্যের মধ্যে কিন্তু 2টি কর্ম আছে, একটি হচ্ছে মাকে আর একটি চিঠি। তাহলে লিখেছেটা ক্রিয়া, লিখেছে কে? রাম। রাম হচ্ছে কর্তৃবাচক পদ। তাহলে রাম কাকে লিখেছে, কি লিখেছে? কাকে আর কি দিয়ে প্রশ্ন করলে কর্মবাচক পদ পাওয়া যায়। তাহলে কাকে লিখেছে আর কি লিখেছে এই দুটি হচ্ছে কর্মবাচক পদ। তাহলে এখানে এর মধ্যে চাওয়া হয়েছে প্রশ্নে গৌণ কর্ম। গৌণ কর্ম হচ্ছে মাকে এই পদটি। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো
এবং বাক্য ব্যবহার করার পরে যেটি গৌণ কর্ম তাকে আমাদের অতি অবশ্যই রেখাঙ্কিত করতে হবে, নাহলে কিন্তু আমাদের উদাহরণটা ঠিকঠাক দেওয়া হবে না। তাহলে রাম মাকে চিঠি লিখেছে, এখানে মাকে পদটি হচ্ছে গৌণ কর্ম। এই গেল আজকের 3 নম্বর প্রশ্ন। যদি একইভাবেই চাইতো যে মুখ্য কর্মের দৃষ্টান্ত দাও, তখন একই দৃষ্টান্ত দিয়ে তোমরা বাক্যের মধ্যে যেটি মুখ্য কর্ম আছে তাকে রেখাঙ্কিত করবে। এরপর আজকে 4 নম্বর প্রশ্ন, সমধাতুজ কর্তা কাকে বলে? সমধাতুজ কর্তা কাকে বলে চেয়েছে, দৃষ্টান্ত চাইনি, কিন্তু কাকে বলে বলার পর তোমাদের দৃষ্টান্ত অতি অবশ্যই এখানে দিতে হবে। তাহলে বাক্যের অন্তর্গত ক্রিয়াটি যে ধাতু থেকে জাত, সেই ধাতু থেকে যদি ওই বাক্যের কর্তাবাচক পদটি জাত হয়, তাহলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন ছোট্ট দৃষ্টান্ত, লেখক লেখেন, তাহলে লেখেনটা ক্রিয়া, এই লেখেন ক্রিয়াটা এসেছে লিখ ধাতু থেকে, ঠিক একই ধাতু থেকে এসেছে লেখক এই কর্তাবাচক পদটি, তাই লেখক পদটি হচ্ছে এখানে সমধাতুজ কর্তা। এটা গেল আজকের 4 নম্বর প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্নে রয়েছে, 5 নম্বর প্রশ্নে বলছে যে কয়েকটি অব্যয় সাধারণত নামপদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে। বাক্যে দেখা যায় কিছু অব্যয় ব্যবহৃত হয় যেগুলি নামপদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে, সেগুলিকে কি বলে? অপশন দেওয়া আছে এমসিকিউতে, অতি অবশ্যই সেগুলিকে অনুসর্গ বলে চিহ্নিত করা হয়। বাক্যের মধ্যে যে অনুসর্গবাচক পদগুলি ব্যবহৃত হয় সেগুলি কিন্তু সবই অব্যয় পদ, যেমন হইতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, দ্বারা, দিয়া, কর্তৃক, ভেতরে, অভ্যন্তরে, এগুলি হচ্ছে অনুসর্গ। এটা গেল আজকের 5 নম্বর প্রশ্ন। এরপর দেখো 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্রিয়ার আধারকে বলে অধিকরণ। তাহলে এই আধার শব্দটির অর্থ কি? ক্রিয়ার আধারকে বলে অধিকরণ, তাহলে আধার শব্দের অর্থ কি? আধার শব্দের অর্থ হলো আশ্রয়, স্থান বা পাত্র। মানে যে স্থানে ঘটে, যে পাত্রে হয়, ক্রিয়াটি সংঘটিত হয়, সেই অর্থেই এখানে আধার শব্দটি ব্যবহৃত হচ্ছে। এরপর 7 নম্বর প্রশ্ন, যেটা আমরা 1 নম্বরে করেছিলাম, প্রযোজ্য কর্তা কাকে বলে? তাহলে আমরা এক কথায় বলবো, যে কর্তা অন্যের প্রেরণায় ক্রিয়া সম্পন্ন করেন তাকে বলে প্রযোজ্য কর্তা। এবার একটা এখানে ভুল আছে, অতি অবশ্যই তোমাদের বলতে হবে বাক্যে যে কর্তা অন্যের প্রেরণায় ক্রিয়া সম্পন্ন করেন। যেমন আমরা প্রথম দৃষ্টান্তটা নিয়েছিলাম না, যে যদু মধুকে ছবি আঁকাচ্ছে, তাহলে যদু মধুকে, তাহলে মধুকে ছিল প্রযোজ্য কর্তা, এখানে মধু যদুর প্রেরণায় ক্রিয়াটি সম্পন্ন করছে, তাহলে প্রযোজ্য কর্তা বলতে আমরা এভাবেই উপস্থাপন করব সংজ্ঞা, এবং সেই সঙ্গে অতি অবশ্যই একটি দৃষ্টান্ত দেবে, না হলে কিন্তু ফুল মার্কস তোমরা পাবে না। এটা গেল আজকের 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলছে বিশ্ব সংসার মায়ার বাঁধনে বাঁধা। বিশ্ব সংসার মায়ার বাঁধনে বাঁধা, তাহলে যে বাঁধনে এই পদটি রেখাঙ্কিত রয়েছে, তাহলে রেখাঙ্কিত পদটি কোন করণ কারকের উদাহরণ? তাহলে তোমরা শুনেই বুঝতে পারছো বাঁধনে বাঁধা, বাঁধাটা কি? বাক্যের ক্রিয়া, এটা বাঁধ ধাতু থেকে জাত, এবং দেখো বাক্যের করণবাচক পদটিও কিন্তু ঠিক একই ধাতু থেকে জাত হয়েছে, তাহলে এখানে সমধাতুজ করণের দৃষ্টান্ত আমরা পাচ্ছি। এর পরের প্রশ্ন, অর্থাৎ নিমিত্ত, জন্য, উদ্দেশ্য, এগুলি কি ধরনের শব্দ? নিমিত্ত, জন্য, উদ্দেশ্য, এগুলি কি ধরনের শব্দ? এগুলি সবই একটু আগে আমরা আলোচনা করেছি, এগুলি অব্যয় জাতীয় শব্দ এবং যেগুলি ব্যাকরণে অনুসর্গ হিসেবে পরিচিত, যেগুলি বাক্যের মধ্যে শব্দ বিভক্তির মতোই কাজ করে। বাক্যের মধ্যে যে পদগুলি ব্যবহৃত হয় তাদের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে, বাক্যকে অর্থপূর্ণ হতে সাহায্য করে, এবং বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক নির্ণয় করতেও সাহায্য করে।
তাহলে এতগুলি বৈশিষ্ট্য আমরা অনুসর্গের ক্ষেত্রে পেয়ে থাকি। দেখো আজকে 9টি প্রশ্ন আলোচনা হয়ে গেছে। আজকের 10 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলা হয়। একটা দৃষ্টান্ত দিচ্ছি, দেখো সূর্য উঠলে পদ্ম ফোটে। এই বাক্যে দেখো দুটি ক্রিয়া রয়েছে। উঠলে একটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং ফোটেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, অসমাপিকা ক্রিয়ার কর্তা একটি রয়েছে এবং সমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা রয়েছে। বাক্যে যখন অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া দুটি থাকে এবং দুটি ক্রিয়ার আলাদা আলাদা কর্তা থাকে, তখন সেই বাক্যের অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। কি কর্তা বলে? নিরপেক্ষ কর্তা। কেন? তা দেখা যায় যে এই কর্তা কোনোভাবেই এই কর্তার উপর বা ক্রিয়ার উপর কোনোভাবেই নির্ভরশীল নয়, যে কারণে বাক্যের অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। তাহলে এভাবেই যদি আমরা মাঝে মধ্যে ব্যাকরণের বিভিন্ন অংশের রিভিশন চালিয়ে যাই, তাহলে আমাদের থার্ড সামেটিভ এবং ফাইনাল পরীক্ষার জন্য আর ভাবতে হবে না।